সৌজন্যে জামান ফাউন্ডেশন। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এটি নিউজের প্রতিদিনের নিয়মিত বিশেষ আয়োজন শিল্প সাহিত্য ও সেলিব্রিটি শো কবিবাড়ি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। কবিবাড়িতে যেজন আসে গুণীজন, তারাই দেশের অমূল্য মানবধন। এ কথার গুরুত্বকে অনুধাবন করেই আমাদের এটিএন নিউজ স্টুডিওতে কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন কবি ও সম্পাদক মিন্টু হক, আর অনুষ্ঠানটির নিবেদক জামান ফাউন্ডেশন, আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। প্রিয় দর্শক, চলুন অতিথির সঙ্গে মূল আলোচনায় ফিরে যাই। মিন্টু ভাই, আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। বর্তমান প্রযুক্তির যুগে সাহিত্য চর্চায় কোনো প্রতিবন্ধকতা আছে বলে আপনি মনে করেন? বর্তমান প্রযুক্তির যুগে আসলে সাহিত্য চর্চায় কোনো প্রতিবন্ধকতা বা প্রতিযোগিতা নয়, বরং নতুন একটা মাধ্যমের সঙ্গে সহাবস্থানের একটি ক্ষেত্র। সাহিত্য প্রযুক্তি যেমন আমাদের মনোযোগ কিছুটা ভাগ করে নিয়েছে, তেমনি আবার আমাদের সাহিত্যকে পাঠকের দরবারে পৌঁছানোর জন্য দ্রুত এবং বিস্তৃতভাবে পথ তৈরি করে দিয়েছে। আচ্ছা, আপনি ভালো কথা বলেছেন যে প্রযুক্তি মানুষকে সুবিধাও দিয়েছে, কিন্তু আপনি জানেন পাঠ্যাভ্যাস কমে গিয়েছে বলে অভিযোগ রয়েছে বাংলাদেশে। এই পাঠ্যাভ্যাস গড়ে তুলতে হলে সরকারিভাবে বা রাষ্ট্রের আর কি কি পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ, চমৎকার কথা বলেছেন। আসলে পাঠ্যাভ্যাসকে যদি পুনরায় ফিরিয়ে আনতে হয় বা বৃদ্ধি করতে হয়, সেক্ষেত্রে রাষ্ট্রে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে। তার ভিতরে যেমন আপনার আমাদের স্কুলগুলোতে পাঠঘণ্টা চালু করতে পারে। যেমন ধরেন আমাদের স্কুলগুলোতে ছেলেমেয়েরা নিয়মিত পড়াশোনা করছে, সপ্তাহের যে কটা দিন ছুটি আছে তার ভিতরে যদি নির্দিষ্ট একটা দিন, নির্দিষ্ট একটা ঘন্টা তারা যদি এমন হয় যে তারা পাঠচর্চা করবে, বই পড়বে, কিন্তু সেটা ক্লাসের বই না, সেটা আপনার সাহিত্যের বই, সেটা আপনার গল্প, উপন্যাস, বিজ্ঞান বিষয়ক বই বা শিশুতোষ যে কোনো বই, এভাবে যদি তারা পড়া একটা সুযোগ করে দেওয়া হয়, আমার মনে হয় এটা আগামী প্রজন্ম পাঠ্যাভ্যাসের দিকে আনার জন্য একটা মাইলফলক, একটা দৃষ্টান্ত একটা হয়ে থাকবে। প্রিন্ট করা বই এবং নেটে পড়া বই, আপনি কি পার্থক্য খুঁজে পান? হ্যাঁ, পার্থক্য তো কিছু আছেই। যেমন প্রিন্ট করা বই, এটা যখন একটা পাঠকের সামনে আসে, ওই বইটার যে আপনার কাগজের গন্ধ মুহূর্তেই পাঠকের মনকে চনমনে করে তোলে। এরপরে আপনার প্রিন্ট করা বই পড়তে চোখে কোনো রকম চাপ পড়ে না, আবেগের একটা স্পর্শ এখানে থাকে। অন্যদিকে যদি আমরা আপনার স্কিনের বইয়ের কথা বলি, তো সেখানে দেখা যায় আমরা যেমন ইচ্ছা তেমন পড়তে পারি, যেখান থেকে ইচ্ছা আমরা সেখান থেকে পড়তে পারি, কিন্তু চোখে আপনার চাপ পড়ে, মনোযোগ ভেঙে যায়, এরপরে আপনার মানে মনোযোগটা ধরে রাখা যায় না। তো সেক্ষেত্রে আমি বলবো যে মানে যদি বলা যায় যে দুইটা বইয়ের আপনার পাঠের যে ইয়াটা মানে উদ্দেশ্যটা সেইটা ঠিক থাকলেও আপনার প্রিন্ট করা বইয়ের যে অনুভূতি, যে আবেগটা মিশে থাকে, সেটা একটু আলাদা রকম। ভালো বলেছেন। এই প্রযুক্তির যুগে মানুষ প্রযুক্তিকে যতটা ব্যবহার করছে, কিন্তু সে অনুযায়ী কিন্তু বিজ্ঞান বিষয়ক বই মানুষ পড়ছে না। এ ব্যাপারে আপনার মতামত কি? প্রযুক্তির ব্যবহার আমরা দিন দিন অনেক বেশি করতেছি, কিন্তু আনুপাতিক হারে প্রযুক্তির পিছনের যে বিজ্ঞানটা আছে, এই ব্যাপারে আমাদের কৌতূহলটা কেন যেন কম। ভালো বলেছেন। কবি সাহিত্যিক হওয়াটা কতটুকু সুখের বলে আপনি মনে করেন? আসলে এই ব্যাপারটা, কবি সাহিত্যিক হওয়াটা কতটা সুখের, আমি যদি আপনাকে সংক্ষেপে বুঝাই, আপনি যদি আমাকে বলেন যে আমার বাচ্চারা কি আমার পদাঙ্কন করবে,
কি না, আমি বলবো না, করবে না। আশা করি আপনি এটার ভিতরে উত্তরটা পেয়ে গেছেন। বর্তমান বাংলা সাহিত্যের গল্পে কাহিনী বিস্তার আছে কিন্তু নতুনত্ব নেই, এ ব্যাপারে আপনি কি বলবেন? আসলে কাহিনী বিস্তার আছে কিন্তু নতুনত্ব নেই না। সাহিত্যটা আসলে একটা সাধনার ব্যাপার। আমরা যারা সাহিত্যিক বা সাহিত্য সাধনা করি, আমাদেরকে প্রায় ধ্যানস্থ হতে হয়। তা আসলে আমরা এই ধ্যান থেকে ডে বাই ডে দূরে সরে যাচ্ছি, যার জন্য কাহিনী বিস্তার দেখা গেলেও এই ধ্যানগত কারণে, ধ্যান থেকে দূরে চলে যাওয়ার কারণে আমাদের নতুনত্বটা আসলে আমরা ওইভাবে দেখতে পাই না। একজন কবি তার লেখা কিভাবে সার্বজনীনভাবে প্রকাশ করতে পারে বলে আপনি মনে করেন? আসলে লেখা তখনই সার্বজনীন হয় যখন লেখার ভিতরে আপনার সমাজের দুর্দশা, সমাজের বিভিন্ন অন্যায়, অবিচার বা মানুষের মনের যে মানে অব্যক্ত কষ্ট, সেটা যখন আপনার লেখার ভিতরে প্রস্ফুটিত হবে, তখন সেটা সার্বজনীন হবে। এ বিষয়ে আমি যদি একটা এক্সাম্পল দেই আপনাকে, যেমন ৭৪-এর আপনার সেই দুর্ভিক্ষের মাঝখানে দাঁড়িয়ে আপনার রাষ্ট্রপক্ষের মানে রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমাদের কবি রফিক আজাদ যেমন উচ্চারণ করেছিলেন, ৭ কোটি বাঙালির দায়িত্ব নিয়ে যে ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। এটাই মূলত সার্বজনীন। এবার আপনার কাছ থেকে একটি কবিতা শুনব। একটি কবিতা শুনবেন? ওকে, ফাইন। তো আমার যে প্রথম বইটা কবি হতে আসিনি, এই কবি হতে আসিনি আমার একটা কবিতার শিরোনাম। এই শিরোনামেই বইয়ের শিরোনাম করা হয়েছে। তো এই কবি হতে আসিনি কবিতাটা শুনুন। আমি আপনাকে পাঠ করছি। সাদাকে আমি সাদাই বলি, কালোকে শুধুই বলি কালো। কবির কাব্যে পিদিমি জালি, মনের গহীনে খুঁজি আলো। বইয়ের মলাটে পাতায় পাতায় নিগুড়ো আবেগ ভরা প্রচ্ছদে, অজানা সে এক প্রসব ব্যথায় অধরাকে খুঁজি সাদে বিস্বাদে। তোমাদের ভরাট মেলার মাঝে বদ্বৃক্ষ তলে সভ্য হতে, আসিনি আলেয়ার কপট সাজে, এসেছি দেবতা পুজোর ব্রতে। তোমাদের পদযুগলে কবি হতে আসিনি আমি, খ্যাতির মোড়কে মোড়াবো না, সেবাই ধর্ম সেবক আমি, দেবতার বনে হারাবো না। আপনার জনপ্রিয় সাহিত্য পত্রিকা কাশবন একটি সংখ্যা রফিক আজাদকে নিয়েও আলাদাভাবে করেছেন। জানতে চাই রফিক আজাদ এবং কাশবন নিয়ে আপনার কিছু গল্প। আমি কাশবন নিয়ে গল্পটা করছি, তার আগে আমি প্রয়াত রফিক আজাদকে নিয়ে একটু স্মৃতিচারণ করি। আসলে আমি সম্পাদনা শুরু করার কয়েকটা সংখ্যা শুরু করার পরে, শেষ করার পরে আমি রফিক আজাদকে নতুন আবার সংখ্যা যখন আমি হাতে নিলাম, তখন রফিক আজাদ ভাইকে আমি ফোন করেছিলাম আমার পত্রিকায় তাকে লেখার জন্য, তার কবিতা দেওয়ার জন্য। উনি আমাকে বললেন যে ঠিক আছে, আপনি আমার বাসার সামনে আসেন। আমি যত সময়ে তার বাসার সামনে যে দেখলাম উনি লুঙ্গি পরে আমার জন্য অপেক্ষা করছেন, গায়ে একটা গেঞ্জি। তো আমি যাওয়ার পরে উনি একটা কাগজ আমার দিকে বাড়িয়ে দিলেন, হ্যাঁ, সেখানে কবিতা লেখা উনার। তো আমি কবিতাটা নিলাম, সালাম বিনিময় করলাম। এরপরে যেহেতু কবিদেরকে একটা সম্মান দিতে হয়, আমি তাকে ১,০০০ টাকা, 2টা 500 টাকার নোট আমি তার হাতে গুঁজে দিলাম। তো উনি স্মিত হেসে আমাকে বললেন যে আপনি কি করেন? আমি বললাম যে ভাই আমি ব্যবসা করি। আচ্ছা, এই যে আপনি পত্রিকা করতেছেন, এই খরচটা কিভাবে আসে? তো আমি বললাম যে এটা আমার পকেট খরচ, আমার পকেট মানি থেকেই আমি এটা করে থাকি। তো আচ্ছা আচ্ছা। তো এরপরে উনি আমাকে চায়ের দাওয়াত দিলেন, ওনার বাসায় নিয়ে চাটা খাওয়ানোর পরে আমি যখন চলে আসতেছি কথাবার্তা বলে, তখন উনি এই টাকাটা আবার আমাকে রিটার্ন করে দিলেন। তো আমি অবাক হয়ে গেলাম। মানে আমি তো বড় বড় অনেক লেখকদের সাথে তখনই আমি চলা হয়ে গেছে আমার, সবাই বেশ আনন্দেই টাকা গ্রহণ করে। কিন্তু উনি যখন শুনলেন যে টাকাটা আমি ব্যক্তিগত পকেট থেকে খরচ করি, তখন উনি আমার টাকাটা আমাকে ব্যাক করে দিলেন। তো এই যে উনি আমার, এটা একজন শিল্প সাহিত্যের সেবা উনিও করলেন, আপনার সঙ্গে জড়িত হলেন। এবার আপনার কাশবন নিয়ে আপনি কি বলবেন?
আপনার সাহিত্য হ্যাঁ, পত্রিকা একটু খুব শেষ করে দিই জনপ্রিয় আমি বাংলাদেশে। একটা, হ্যাঁ একটু শেষ করে দিই। এরপরে ওই যে উনি আমার আন্তরিকতায় চলে আসলো, এরপরে তো তার 2-3টা সংখ্যা পরে আমি রফিকাজার সংখ্যা করার ঘোষণা দিলাম। আর ততক্ষণে উনি হসপিটালাইজড হয়ে গেলেন। তো তারপরে আমি ওনার এই রফিকাজাত ওনার জন্য উনি অবশ্যই তখন অলরেডি মারা গেছেন আমার সংখ্যাটা যখন বের হয়, কারণ আমি সংখ্যাটা 9 15 মাস, মার্চ তার জি মৃত্যুবার্ষিকী। জি 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 9 মাস 12ই মার্চ। 12ই মার্চ 9 মাস ব্যাপী অক্লান্ত পরিশ্রম এবং নন স্টপ কাজ করে আমার ওই তারপরে ওই সংখ্যাটা করেছিলেন। এবং কাশবন নিয়ে কি বলবেন? হ্যাঁ, কাশবন নিয়ে আসলে অনেক কিছুই বলার আছে। কাশবনটা শুরু হয়েছিল জাস্ট সাহিত্য পত্রিকা হিসাবে, এবং সেটা ঢাকাতেই কাঁটাবনস্থ অফিস থেকে এই কাশবনটা আমি শুরু করেছিলাম। তো কাশবন, এই যে রফিকাজের সংখ্যাটা 2 বাংলা বেশ জনপ্রিয়তা অর্জন করলো, পাঠক বুদ্ধাদের দৃষ্টিকার্তে সমর্থন হলো। ইভেন ওই সংখ্যাটা বিশেষ করে আরও 2-একটা সংখ্যা সব, বিশেষ করে কাশবন রফিকাজাত সংখ্যাটা, ওই সংখ্যাটার নাম হচ্ছে অমেয় আলোর কবি রফিকাজাত। এই সংখ্যাটা এখন রফিকাজাতকে নিয়ে পিএইচডি হচ্ছে, সেই পিএইচডি ওই সংখ্যাটা নিয়ে, হ্যাঁ সরি রফিকাজাতকে নিয়ে পিএইচডি হচ্ছে, সেটার একমাত্র রেফারেন্স বুক হচ্ছে আমার ওই সংখ্যা কাশবন। হ্যাঁ, কাশবন। তো এরকম বিভিন্ন ওই কাশবনের আসলে বিষয়টা এমন হয়েছিল যে ওই কাশবনে কাজ করার জন্য আপনার কাদের সিদ্দিকী স্যারের সাথে আমার সখ্যতা হয়েছিল। কাদের সিদ্দিকী স্যারও কাশবনে লেখা দিয়েছিল এবং সে কাশবনে উপদেষ্টা সম্পাদক হিসাবে আমাকে সহযোগিতা করেছিল, তাদের সাথে একটা সখ্যতা হয়েছিল। এবং আপনার বিশেষ করে রফিকাজাত তো মুক্তিযোদ্ধা ছিলেন এবং সে কাদেরিয়া বাহিনীতে যুদ্ধ করেছেন। তো অনেক মানে পরিচিতিটা লাভ করেছি আমি মূলত ওই কাশবনের ওই সংখ্যাটা দিয়ে। পরবর্তীতে আপনার কাদের সিদ্দিকী স্যার আমার ফ্যামিলি আমাকে ওনার বাড়িতে ইনভাইট করে নিয়ে গেলেন। এরপরে আমার কাছে মনে হলো যে আমার একটু গ্রামের দিকে যাওয়া উচিত, কারণ এই যে গ্রাম নিয়ে কথা বললেন, আমরা জানি প্রতিষ্ঠিত হতে হলে, বিশেষ করে কবি সাহিত্যিকরা প্রতিষ্ঠিত হতে গ্রাম ছেড়ে রাজধানীতে চলে আসেন, কিন্তু আপনার বেলাতে দেখলাম ব্যতিক্রম। আপনি ঢাকামুখী না হয়ে ঢাকা বসবাস করেও আপনি গ্রামমুখী কেন হলেন? আসলে ব্যাপারটা হচ্ছে যে এটা একটা বোধের ব্যাপার। আমি খেয়াল করে দেখলাম যে আপনার ঢাকার শহরে কম বেশি সব কিছুই ডেভেলপমেন্টের চূড়াতেই আছে, কিন্তু প্রান্তিক লেভেলে আমার যে জন্মভূমি, সেখানে প্রান্তিক লেভেলের সাহিত্যর দুরবস্থা। সেখান থেকে আমার কাছে মনে হলো যে যেহেতু আমার জন্মভূমি, ওই ভূমির প্রতি আমার দায়িত্ব আছে, তো ওই জায়গার সাহিত্যটাকে মেরামত করার উদ্দেশ্য নিয়ে আমি ঢাকা থেকে আমি গ্রামে শিফট হয়ে যাই। আমি এখনো অবধি গ্রামেই আছি। আপনার লেখালেখির শুরুটা গ্রাম থেকে নাকি ঢাকা থেকে? আসলে আমার লেখালেখির শুরুটা জেলা শহর থেকে। জীবনে অনেক বই, মানুষ শত শত বই বের করে, কিন্তু মানুষ যখন প্রথম বইটি বের করেন তখন একজন কবি বা লেখকের কিন্তু একটা ভিন্ন অনুভূতি থাকে। আপনার প্রথম বইয়ের এই ভিন্ন অনুভূতিটা কীরকম ছিল? আসলে আমার বই বের করতে করতে বেশ দেরি হয়ে যায়, তো সেই হিসাবে তারপরেও একটা অনুভূতি তো কাজ করেই ছিল, কারণ আমার বইটা বেরিয়েছিল কলকাতা থেকে। আমি অপেক্ষা করতেছিলাম যে ছোট থেকে আমি পত্রপত্রিকায় লেখালেখি করি, আমি অপেক্ষা করছিলাম কোনো হয়তো প্রকাশক আমাকে বলবে যে আমাকে পাণ্ডুলিপি দাও, কিন্তু সেরকম কেউ বলেনি। তো ঘটনাক্রমে আপনার ইন্ডিয়া থেকে আমি ডাক পেলাম। সেখানে আপনার দেজ পাবলিশিংস, ওরা আপনার ওদের সিস্টার কনসার্ন হচ্ছে আপনার কমলিনী প্রকাশনী। তো সেখান থেকে আমার বইটা বের হলো এবং দেজ মানে পরিবেশনায় দেজ পাবলিশিং ছিল। তো আমার অনুভূতি এইটাই যে আমি অনেক ওয়েট করেছিলাম যে বাংলাদেশে কেউ হয়তো বা আমাকে অফার করবে। অ্যাজ এ লেখক হিসেবে আমি একটু অভিমান করি যে লেখালেখি করে আপনার পকেটের পয়সা দিয়ে বই বের করতে হবে, আপনার কি বলা যায় কোয়ালিটি থেকে কোয়ান্টিটির দিকে নজর দিতে হবে। এইগুলা আমার ভিতরে আমি ওইভাবে চিন্তা করি না। তো আমি যেহেতু দেশ থেকে তেমন আহ্বান পেলাম না, তো তার ভিতরে কলকাতা থেকে আমাকে বলা হলো যে আমার বই বের করা হবে। তো এটা আমার কাছে একটা মিশ্র বড় একটা অনুভূতি অনুভূতি। তো যাই হোক, ভালো মন্দ মিলিয়ে আর কি অনুভূতি। যদি আমার দেশে কেউ আমার এই বইটা বের করতো আমি খুশি হতাম। এবার আরেকটি অনুভূতি জানবো আপনার কাছে, একজন কবি হিসাবে বা একজন লেখক হিসাবে প্রেম এবং বিরহ আপনার কাছে কোনটা
বেশি সুখকর? প্রেম তো চিরন্তন এবং প্রেম সবাই প্রত্যাশা করে। তো প্রেমের আমি প্রেম তো অবশ্যই কি বলা যায়, মানে প্রেমকে ডেফিনেটলি আমি প্রেমকে আগিয়ে রাখবো, প্রেমটাকে আমি প্রায়োরিটি দিব। তবে যদি বলা হয় যে কবিতা লেখার জন্য আসলে প্রেম বেশি কাজ করে না বিরহ বেশি কাজ করে, তাই আমি বলবো যে ডেফিনেটলি প্রেম বেশি কাজ করে, তবে বিরহ কবিতা আর জন্য সমানভাবে কাজ করে। প্রেম এবং বিরহ এই দুটার সাথেই কবিতার সুদীর্ঘ কালের একটা যোগসূত্র আছে। যোগসূত্র কবি মাত্রই উদাসীন প্রকৃতির। একজন কবির বা লেখকের জীবন সঙ্গিনী কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? এটা একটা মানে খুব ডিফিকাল্ট প্রশ্ন, কেমন হওয়া উচিত। কবিরা আসলেই উদাসীন, আপনার মানে স্বেচ্ছাচারীও বলতে পারেন, ডেফিনেটলি সেটা স্বাধীন চেতা বা নিজের ব্যাপারে খুব স্বেচ্ছাচারী। হ্যাঁ, কমিটমেন্টের ব্যাপারে কবিরা ডেফিনেটলি খুব কমিটমেন্ট রক্ষা করতে চায়, কিন্তু নিজের ব্যাপারে অনেক বহিমিয়ান। এবং আপনার সেক্ষেত্রে ধরেন মানে একজন কবির জীবন সঙ্গিনী তাকে একটু এক্সট্রা অর্ডিনারি হতে হয়, একটু আলাদা হতে হয়। যেমন অনেক বেশি ধৈর্যশীলা হতে হয়, অনেক বেশি সহনশীল হতে হয়, অনেক বেশি কেয়ারিং হতে হয়। সব কিছু মানে যদিও সংসার দুইজনে মিলে পরিচালনা করলেও দেখা যায় যে আমি এই সাহিত্য এগুলা নিয়েই আপনি সময় কাটাচ্ছি, আর আমার সমস্ত দায়িত্ব আমার ওয়াইফ সেই মেনটেন করতেছে। মানে আপনাকে বোঝানোর জন্য বলছি যে আজকে আমার মেয়েটা ধরেন কৃষি ইউনিভার্সিটি ময়মনসিংহ পড়ে, অনার্সে আপনার ফাইনাল আসে, কিভাবে সে এই পর্যন্ত গেল আমি জানি, আসলে ঠিক জানি। মানে আপনার মানে স্ত্রী অবদানটাই বেশি 100%, মানে 100-র ভিতরে 80% অবদান আমার স্ত্রী। তাহলে আপনাকে যদি একটা প্রশ্ন করি, এখন দোষগুণ নিয়ে মানুষ, আপনার একটি ভালো দিক বলতে হবে, একটি মন্দ দিক বলতে হবে। মন্দ দিক তো অভাব নেই, কিন্তু ভালো দিক, আসলে ভালো দিক বলতে গেলে আমাকে বলতে হবে যে আমি নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসি, খুব সহজকে মানুষকে বিশ্বাস করি আর বুকে জড়িয়ে নিই। এইটা হয়তো বা আমার ভালো একটা দিক। আর এই বিশ্বাসকে উপজীব্য করে যে মানুষগুলা সুযোগ নিতে চায় আমার থেকে, এবং তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে সাদাকে সাদা না বলে কালো বলে, এবং কালোকে কালো না বলে সাদা বলে, আমি তাৎক্ষণিকভাবে এই মানুষগুলোর প্রতি রেগে যাই। এইটা হচ্ছে আমার চরিত্রের খারাপ দিক। মিন্টু ভাই, আমাদের সময় স্বল্পতায় আমাদের আলোচনার ইতি টানতে হবে। আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমিও কৃতজ্ঞতা জানাচ্ছি এটিএন নিউজকে এবং এটিএন নিউজের সাথে সংশ্লিষ্ট সকলকে, এবং বিশেষ করে আপনাকে যে আমাকে এখানে আমন্ত্রণ করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম বিশিষ্ট কবি ও সম্পাদক মিন্টু হকের সঙ্গে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসাদ কাজল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।